বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিমেল এস্টিমেটেড দ্যাট, কিমেল কোম্পানি ধারণা করছিল 4% অফ দ্য ইউনিট সোল্ড, যে ইউনিটগুলো বিক্রি করা হচ্ছে তার ভিতর 4% উইল বিকাম ডিফেক্টিভ, ত্রুটিযুক্ত হবে ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড, ওই ওয়ারেন্টি পিরিয়ডে ত্রুটিযুক্ত হয়, তাদের এটা বিগত ধারণা ছিল। অর্থাৎ একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ব্যবসা করলে বা পণ্য নিয়ে না, যদি যখন তারা ব্যবসা করে, তারা বুঝতে পারে যে এই পণ্যটা আমি বিক্রি করতেছি, এই পণ্যে আমাদের এত পার্সেন্ট কি হতে পারে, ত্রুটিযুক্ত হতে পারে। তাই সেটাই বলছে, এস্টিমেটেড দ্যাট ধারণা করছিল 4% অফ দ্য ইউনিট সোল্ড, যেগুলো বিক্রি করছে তার ভিতর 4% উইল বিকাম ডিফেক্টিভ, ত্রুটিযুক্ত হবে ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টির সময়। ম্যানেজমেন্ট এস্টিমেটেড দ্যাট, ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ ধারণা করছিল দ্য অ্যাভারেজ কস্ট অফ রিপ্লেসিং অর রিপেয়ারিং এ ডিফেক্টিভ ইউনিট, অ্যাভারেজ কস্ট, গড় ব্যয় হবে এক একটা ইউনিট রিপেয়ার করতে যায় 15 টাকা। কত টাকা করে হবে এক একটা ডিফেক্টিভ ইউনিট যদি আসে, তাহলে এক একটার জন্য ব্যয় হবে হচ্ছে 15 টাকা করে। দ্য ইউনিট সোল্ড অ্যান্ড ইউনিট ডিফেক্টিভ দ্যাট অকার্স ডিউরিং দ্য লাস্ট 2 মান্থ, যে ইউনিটটা বিক্রি করা হয়েছে এবং ত্রুটিযুক্ত হয়েছিল বিগত 2 মাসে 2016, ওয়ার অ্যাজ ফলোজ, এটা নিচে দেওয়া হলো। এখানে মান্থ আছে ইউনিট সোল্ড, মাস আছে নভেম্বর ডিসেম্বর, সেলস ইউনিট আছে 30,000 32,000 এবং ডিফেক্টিভ আছে 700 এবং 500। ইনস্ট্রাকশন এতে বলছে, তাহলে আমাদের এই অঙ্কটা সারাংশ কি দাঁড়ালো, যে একটা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করছে, যারা তাদের পণ্যের ওয়ারেন্টি দিচ্ছে 75 দিনের জন্য। বিগত তাদের অভিজ্ঞতায় বলা হয় যে তাদের যে পণ্যটা বিক্রি করা হয়েছে তার 4% ফেরত আসবে রিপ্লেসিং বাবদ। আর এক একটা ইউনিট রিপ্লেসিং খরচ বাবদ তারা ধরেছে 15 15 টাকা করে এক একটা ইউনিটের। এবং বিগত 2 মাসে তাদের বিক্রয় এবং কত ইউনিট ত্রুটিযুক্ত হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো। তাই বোঝা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে রিকোয়ার্ড, এতে বলছে ডিটারমাইন দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, খেয়াল করতে হবে, ডিটারমাইন নির্ণয় করো, দ্য এস্টিমেটেড মানে আনুমানিক, ওয়ারেন্টি লায়াবিলিটি আনুমানিক ওয়ারেন্টি দায়টা নির্ণয় করতে হবে আর ডিসেম্বর 31 ফর দ্য ইউনিট সোল্ড ইন নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, ডিসেম্বর 31 তারিখে যে ইউনিটগুলো বিক্রি করা হয়েছে আনুমানিক সেই ওয়ারেন্টির দায়টা নির্ধারণ করতে বলছে নভেম্বর এবং ডিসেম্বরে। ডিটারমাইন নির্ণয় করো দ্য এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিটা নির্ণয় করো এট ডিসেম্বর 31 তারিখে ফর দ্য ইউনিট সোল্ড ইন, যে ইউনিটটা বিক্রি করা হয়েছে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, যে ইউনিটটা বিক্রি করা হয়েছে নভেম্বর এবং ডিসেম্বরে, তার উপর আনুমানিক দায়টা নির্ধারণ করতে বলছে। একটু খেয়াল করো, এখানে কিন্তু উপরে নভেম্বর আর ডিসেম্বরে 30,000 ইউনিটের জন্য 700 ইউনিট ডিফেক্টিভ হয়েছে, আর 32,000-এর জন্য 500 ইউনিট বলে দিছে। এখন তোমাকে কিন্তু এখানে তোমাদের কনফিউশন হতে পারে, ভাই ডিফেক্টিভ ইউনিট তো দেওয়া আছে, তাহলে আবার কি বের করতে বলছে। এইটা কিন্তু দেখো, নভেম্বর ডিসেম্বরের জন্য যেটা দেওয়া আছে সেটা তো অ্যাকচুয়ালি হয়ে গেছে, ওটা তো এস্টিমেটেড না, ওটা তো অ্যাকচুয়াল। কিন্তু আমাকে আনুমানিক যেটা ধরতে বলছিল সেইটা বলছে। আনুমানিক মানে কি, আমরা ধরেছিলাম কত পার্সেন্ট আমাদের বিকৃত ইসের ফেরত আসবে, ফোর ডিফেক্ট পার্সেন্ট 4%। তাহলে মূলত আমাদের কিন্তু ওই যে আনুমানিক, এস্টিমেটেড মানে হচ্ছে আনুমানিক, কিন্তু এই বাংলাগুলো বুঝতে পারলে কিন্তু এগুলো সহজ। তাহলে আনুমানিক যে দায়টা ধরা হয়েছিল ওয়ারেন্টি, সেই দায় সেই দায়ের অংশটা মূলত আমাদেরকে বের করতে বলছে, কত টাকা তাহলে আমার দায় হবে। বোঝা গেছে রিকোয়ারমেন্ট? জি ভাই। তাই দেখো এই যে সলিউশন দেখো, C2 রিকোয়ারমেন্ট এতে ক্যালকুলেশন অফ এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি, ডিটেলস দিয়ে নভেম্বর ডিসেম্বর বলা হয়েছে, সোল্ড ইউনিট ওখানে বলা হয়েছে নভেম্বরে 30,000 ডিসেম্বরে 32,000। এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিট আমরা ধরেছিলাম 4%, এই 4% হচ্ছে আমাদের 30,000, আর 32,000-এর 4% আনুমানিক আমরা ধরেছিলাম ফেরত আসবে, তাই টোটাল এস্টিমেটেড ডিফেক্টিভ ইউনিট হয়েছে 1200 ইউনিট এবং 1280 ইউনিট। আর এই এক একটা রিপ্লেসিং খরচ বাবদ আমাদের দেখো ধরা হয়েছিল 15 টাকা করে। তাই দেখো ওখানে প্রত্যেকের অ্যাভারেজ রিপ্লেসিং কস্ট দিয়ে ভাইয়া, গুণ দেওয়া হয়েছে। অনেকে ঢুকতে পারতেছে না, এসএমএস দিচ্ছে। আমি প্রত্যেকে যে আমার কাছে রিকোয়েস্ট আসছে আমি প্রত্যেকটাই অ্যাকসেপ্ট করতেছি, এখন যারা ঢুকতে পারতেছে না এটা তাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্কের প্রবলেম। তাহলে এখানে খেয়াল করো, নভেম্বর মাসের আর ডিসেম্বর মাসে প্রত্যেক ইউনিটের ইফেক্টিভ অ্যাভারেজ রিপ্লেসিং কস্ট হবে 15 টাকা করে। তাহলে গুণ 15 গুণ 15 দেওয়া হয়েছে 18,000 এবং 19,000
200 টাকা আমাদের নভেম্বরের আনুমানিক ওয়ারেন্টির দায়টা হচ্ছে 18,000 টাকা, ডিসেম্বরে 19,200 টাকা। ক্লিয়ার? এইটুকু আমাদের চাইছে। ভাই এই পার্সেন্টেজ করলে আমি ইউনিট পাচ্ছি, আর ইউনিটে ওই প্রতি ইউনিট প্রতি গুণ দিয়ে টাকা পাবো। হ্যাঁ, এই যে তুমি 30,000-এর 4% ইউনিট ফেরত আসবে। এটা তো এই দেখো সোল্ড ইউনিট, হুম। কিন্তু টাকা না, কিন্তু সোল্ড ইউনিট লেখা আছে, সোল্ড ইউনিট এগুলো। জি ভাই। তাহলে এই নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, ঠিক আছে। এবার আসো বি নাম্বার, দেখো প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টি। জাবেদা দেখাও কি রেকর্ড করতে হবে? এই যে আনুমানিক যে দায়টা আমরা বের করছি এটাকে রেকর্ড করতে হবে। আচ্ছা, হুম। এন্ড এন্ড দ্য কস্ট। আচ্ছা, এন্ড এর পরের অংশ আমি পরে বুঝাচ্ছি, এন্ড এর আগের অংশ আমি নিয়ে কাজ করব। তো এন্ড এর আগে বলছে জাবেদা করো টু রেকর্ড দ্য এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টি। আনুমানিক যে ওয়ারেন্টি দায়টা হয়েছে এটা রেকর্ড করতে জাবেদা দিতে হবে। খেয়াল করো তো, ওয়ারেন্টির আনুমানিক দায়ের একটা জাবেদা কিন্তু আমরা অলরেডি জানি। আমাদের ওয়ারেন্টির ক্ষেত্রে মূলত জাবেদা দুইটা, একটা হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আর একটা হচ্ছে পার্সেন্টেজ এভারেজ এস্টিমেটেড বলা থাকলে এগুলো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। সর্বসাকুল্যে জাবেদা কিন্তু এই দুইটা। ঠিক আছে? হুম। তাহলে আমাদের এখানে কোনটা রেকর্ড করতে বলছে? এস্টিমেটেড লায়াবিলিটিটা কিন্তু বলেই দিছে। তাহলে সেই জাবেদাটা দেখো আমরা দিছি, এই যে রিকোয়ার্ড বি প্লাস সি আমি একসাথে করছি, কারণ এখানে সিতেও জাবেদা চাইছে, আমি সেটা বুঝাই দিচ্ছি। দেখো 2016 ডিসেম্বরে কোন দিয়ে যে এস্টিমেটেড লায়াবিলিটি রেকর্ড করতে বলছে, এস্টিমেট ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। এটা তো আমাদের হচ্ছে অপরিচিত জার্নাল না, অবশ্যই পরিচিত, গতদিনও করাইছি আমরা, করাইছি না? তাহলে জি ভাই। আনুমানিক ওয়ারেন্টি দায়টা রেকর্ড করতে বললে আমাদের এই জাবেদাটা ছিল, আগেও ছিল, এখনো আছে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে আমরা কিন্তু দুইটা মাসের ক্ষেত্রে, এই যে নভেম্বর এবং ডিসেম্বরের ক্ষেত্রে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিটা বের করছি, তাই না? কিন্তু হ্যাঁ। আমার কিন্তু ওই জায়গায় রেকর্ড করতে বলিনি টু রেকর্ড এস্টিমেটেড লায়াবিলিটি ফর ওয়ারেন্টি বা ফর নভেম্বর অথবা ডিসেম্বর, স্পেসিফিক কোনো মাসের নাম বলিনি, বলছে না। না। যখন স্পেসিফিক নাম বলবে না তখন কি করতে হবে? টোটাল যা আছে তাই, অর্থাৎ এই দুইটা যোগফলটা আমাকে রেকর্ড করতে হবে। তাই আমরা এই দুইটা যোগ করে রেকর্ড করছি। দেখো, যদি আমাকে ফর নভেম্বর বলতো তাহলে এখানে নভেম্বরের টাকা দিতাম, বা ডিসেম্বর বলতো তাহলে ডিসেম্বরের টাকাটা দিতাম। বুঝতে পারছো কথা? জি ভাই, দুটো যোগ করে দিব। হ্যাঁ, যে কোনো মাসের নাম উল্লেখ করিনি, কারণ আমি উপরে তো এই জায়গায় দুইটা মাসের জন্য বের করছিলাম আলাদা করে। কিন্তু আমাদেরকে এখানে রেকর্ডে কি কোনো মাসের নাম বলছে? না। না, যখন বলবে না তাহলে কি দুইটা বা তিনটা যাই বের করি না কারণ, যে কয়টা মাস বের করবো টোটাল দায়টা তারা জানতে চাচ্ছে, যে টোটাল দায় তাদের 37,200 টাকা। ঠিক আছে? আচ্ছা। এটা গেল হচ্ছে এন্ড এর আগ পর্যন্ত। দেখো এন্ড এর পরে বলছে এন্ড দ্য কস্ট ইনকারেড ইন অনারিং 1200 ওয়ারেন্টি ক্লেম। খেয়াল করো, এন্ড দ্য কস্ট যে ব্যয়টা ইনকারেড মানে সংগঠিত হয়েছে ইন অনারিং 1200 ওয়ারেন্টি ক্লেম। এই দেখো, এই যে অনারিং মানে হচ্ছে দাবি, মনে রাখবা এই যে অনারিং ওয়ারেন্টি ক্লেম, ক্লেম মানে হচ্ছে দাবি, অনারিং মানে দাবির উপর সম্মান জানানো, অনার মানে আমরা সম্মান জানানো দেখি, ওয়ারেন্টির ক্ষেত্রে সম্মান জানানো হয় না। যদি ওয়ারেন্টির ক্ষেত্রে মানে অনারিং থাকে বা ওয়ারেন্টি ক্লেইমের ক্ষেত্রে অনারিং থাকে, এটাকে দাবি পরিশোধ বলা হয়। এটা কি বলা হয়? দাবি দাবি পরিশোধ। পরিশোধ। মানে আমরা অনার্সে পড়ি বা আমরা কারো সম্মান দেখা দেখে বলে তাকে সম্মান করবা, এই অনারিং মানে সম্মান দেখানো, ঠিক আছে? কিন্তু আসলে ওয়ারেন্টির ক্ষেত্রে সম্মান দেখানোটা হয় কিভাবে? দেখো, বিভিন্ন কাজের মাধ্যমে সমান সম্মান দেখা দেয়। তুমি একটা কথা বলতেছো, তোমার কথাটা যদি কেউ রাখে, সেটা তোমার কাজের কথার প্রতিও কিন্তু সম্মান দেখানো হয়, মানে তুমি তাকে যেটা করতে জি বল। ভাই। তো এই জায়গার অনারিংটা হচ্ছে কিরকম, যে 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 কাস্টমারের ওই পণ্যে সমস্যা হয়েছে, দাবি পূরণ। হ্যাঁ, যে কাস্টমারের পণ্যে সমস্যা হয়েছে সে ওই ব্যক্তিদের নিকটে আসছে যে আমার এই দাবিটা আপনাদের ছিল, আমার এই পণ্য নষ্ট হয়ে গেছে, আপনারা এখন এটা পূরণ করেন। তার ওটা পূরণ করে দেওয়া একটা সম্মান দেখানো, তাদের ওই দাবি পূরণ করাটা। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে জি ভাই। ওয়ারেন্টি ক্লেম অনারিং করা মানে দাবি পরিশোধ, এটি বুঝতে হবে। দাবি মানে দায় পরিশোধ, দাবি মানে দায় পরিশোধ। দায়ী পরিশোধ। দায় পরিশোধ করলে তো অবশ্যই দায় ডেবিট হবে আর নগদ টাকা চলে যাবে। দায় পরিশোধ করলে দায় অবশ্যই কি হবে? ডেবিট হবে আর নগদ ডেবিট টাকা হবে। চলে যাবে। তাই দেখো, এই যে সেকেন্ড জালটা দিচ্ছে আমরা, এই যে এই দায়টা ছিল ক্রেডিট, তাহলে ডেবিট হবে এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ডেবিট, আর নগদ টাকা চলে যাবে ক্যাশ ক্রেডিট। এখন কত টাকার দাবি পরিশোধ হচ্ছে ওই দেখো বলেই দিছে কিন্তু, ওই যে অ্যাকচুয়াল কস্ট ছিল কত টাকা? 18,000 টাকা, বলে দিছে দেখো, হুম। বলছে। জি ভাই।
তাহলে সে 18,000 টাকার দায়টা পরিশোধ হয়ে গেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যে আমাদের বলতে পারি, দেখো এই যে নভেম্বরের ক্ষেত্রে টোটাল 18,000 টাকা ছিল, মানে নভেম্বরের দায়টা সে পরিশোধ করেছে, এখনো তার কাছে ডিসেম্বরের দায়টা রয়েছে। ঠিক আছে, এ হচ্ছে ভাই বিষয়। 1200 ওয়ারেন্টি গেলেন, তাহলে 1200 টাকাটা কিসের? এটা তো 1200 ইউনিট। তুমি দেখো এই যে 1200 হচ্ছে ইউনিট, 1200 ইউনিটকে খেয়াল করো। এই যে 18,000 টাকা বলে দিছে না, যদি এটাও না বলতো, যদি এরকম শুধু এই পর্যন্তই থাকতো, কস্ট ইনকারেড অনারিং 1200 ওয়ারেন্টি ক্লেইম এই পর্যন্ত ফুল স্টপ, ওই ব্র্যাকেট দিয়ে যদি 1800 না বলতো, তাও তুমি 1800 বের করতে পারতে। কারণ কি, ওই যে 1200 উপরে খেয়াল করো, এই যে 1200 দাবি ইউনিটের বিপক্ষে কত টাকা ছিল, এই যে 18,000 টাকা ছিল না, উপরে খেয়াল করে, এই যে। জি ভাই। তাহলে এটা হচ্ছে হুম। ইউনিট, ইউনিট দেওয়া, ঠিক আছে। তোমাকে 18,000 উল্লেখ না করলেও 1200 ইউনিটের বিপক্ষে দাবি ছিল আছে 18,000 টাকা, সেইটাই আমরা এখানে বসাতাম। ও আচ্ছা। তাহলে ওয়ারেন্টির অনারিং বলতে আমরা বুঝতে পারলাম দাবি পরিশোধ। সেম কথা সি নাম্বার রিকোয়ার্ডে বলা হয়েছে, এই জন্য বি প্লাস সি আমরা একসাথে করছি। দেখো সিতে বলছে, দেখো গিভ দ্য এন্ট্রি টু রেকর্ড দ্য অনারিং 550 ওয়ারেন্টি কন্ট্রাক্ট ইন জানুয়ারি এট অ্যান এভারেজ কস্ট অফ টাকা 15। 550টা দাবি পরিশোধ করতে বলছে। দেখো আমার, দেখো ওইখানে দাবি ছিল মোট 1280, 1280 ইউনিট ছিল না ডিসেম্বরে, হ্যাঁ, 1280 ইউনিট। কিন্তু তার থেকে তারা পরিশোধ করতে সক্ষম হচ্ছে মাত্র কত, পাঁচশো 550। পঞ্চাশটা এক একটা ইউনিটের মূল্য 1500 টাকা করে। তাই দেখো এই যে দাবি পরিশোধের জাবেদাটা সেম জাবেদা, শুধু 550 × 15। ও আচ্ছা, যতগুলো দাবি পূরণ করতে হবে তত দিয়ে গুণ দিতে ইউনিট হবে। প্রতি রেট, হ্যাঁ, যত ইউনিটের দাবি পূরণ করবে ইউনিট প্রতি রেট 15 টাকা। দাবিদার তো ঠিকই থাকবে। হুম, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এবার এটা আজকে আরো একটা অঙ্ক করব ওয়ারেন্টির, সেটা হচ্ছে পার্ট বির অঙ্ক। দেখো পার্ট বির 8 নাম্বার। দেখো পার্ট বির 8 নাম্বার বলা হয়েছে সাউন্ড গার্ডেন কোম্পানি, পাইছো সবাই? দাঁড়ান ভাই, ছবিটা নেটওয়ার্কের সমস্যা। জি ভাই, আসছে। তাহলে দেখো সাউন্ড গার্ডেন কোম্পানি সোল্ড 200 কপি মেকিং মেশিন। সাউন্ড গার্ডেন কোম্পানি 200টা মেশিন বিক্রি করছে ইন 2017 ফর টাকা 4,000 এ পিস, এক একটার মূল্য ছিল 4,000 টাকা করে। 17 সালে 200 কপি মেকিং মেশিন বিক্রি করছে, এক একটার মূল্য ছিল 4,000 টাকা করে। টুগেদার উইথ এ 1 ইয়ার ওয়ারেন্টি, সাথে ছিল 1 বছরের ওয়ারেন্টি, সাথে ছিল 1 বছরের ওয়ারেন্টি। মেইনটেনেন্স অন ইচ মেশিন ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড এভারেজ টাকা 330। দেখো ওই যে আগে বলা হয়েছিল না যে এভারেজ রিপ্লেসিং কস্ট ছিল হচ্ছে কয় টাকা করে, 15 টাকা করে। আর এই জায়গায় ধরেছে এরা হ্যাঁ। রিপ্লেসিং মেইনটেনেন্স খরচ, ওই রিপ্লেসিং মেইনটেনেন্স যাই বলো না কেন একই কথা। এভারেজে খরচ হবে এক একটার জন্য কয় টাকা করে, 330 টাকা করে। 30 টাকা। তাহলে আমরা কি বুঝলাম, যে 200টা মেশিন বিক্রি করছে, 4,000 টাকা, এক একটার মূল্য ছিল 4,000 টাকা করে, এবং এইটার জন্য 1 বছরের ওয়ারেন্টি ছিল। আর যদি ওয়ারেন্টির মধ্যে পণ্য কোনো সমস্যা হয়, তাহলে অ্যাভারেজ এক একটার জন্য খরচ ধরছে 330 টাকা তিরিশ করে। টাকা করে ইনস্ট্রাকশন এতে বলছে প্রিপেয়ার এন্ট্রিজ টু রেকর্ড দ্য সেল অফ দ্য মেশিন। এন্ট্রি গুলো দেখাও টু রেকর্ড করতে দ্য সেল অফ দ্য মেশিন, এই মেশিনটা বিক্রি করছো তার জন্য জাবেদা দেখাও, অ্যান্ড দ্য রিলেটেড ওয়ারেন্টি কস্ট, এবং এর সাথে যে ওয়ারেন্টির ব্যয়টা আছে। অ্যাজুমিং দ্য, ধরে নাও দ্য অ্যাকুরাল মেথড ইউজ, বকেয়া পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট ইনকারেড ইন 2017 17,000 টাকা, ওয়ারেন্টির প্রকৃত ব্যয় দেওয়া আছে। যাই হোক, এই পর্যন্ত আমি আসতেছি পরে। প্রথম থেকে আগে বলি, প্রথমে আমাকে এই যে বিক্রি করছি তার জন্য জাবেদা দিতে বলছে। তাই দেখো আমরা যে কোনো বিক্রি করলে জাবেদা দিই, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। নগদে বিক্রি করছি আমরা 4,000 টাকা, 200 কপি মেকিং মেশিন 4,000 টাকা করে এক একটা পিস, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন এখানে কি কারো কোনো প্রশ্ন আছে যে ভাই এটা তো নগদে বিক্রয় না হয়ে বাকিতে বিক্রয় হতে পারতো, এমন কোনো প্রশ্ন কি আছে কারো?
জাবেদা তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলসও ক্রেডিট দিতে পারতাম আমরা, তাই না? হুম, জি ভাই, কেন দিইনি? দিনই তার কারণ হচ্ছে, মনে রাখবা যে সকল পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি দেওয়া হয়, একটা কথা ভালো কথাটা মনে রাখবা, যে সকল পণ্যের ক্ষেত্রে কি দেওয়া হয়, ওয়ারেন্টি দেওয়া ওয়ারেন্টি। হয়, 99% পণ্য নগদে বিক্রি হয়, এটা কখনো বাকিতে বিক্রি হয় না, মনে রাখবা। যে সকল পণ্যের ক্ষেত্রে কি দেওয়া হয়, ওয়ারেন্টি দেওয়া হয়, ওয়ারেন্টি সে দেওয়া হয়। সকল পণ্যের 99% ক্ষেত্রে কি এসে দেওয়া হয়, নগদে বিক্রি হয় সব সময়। ঠিক আছে? ক্যাশ। হ্যাঁ। নগদ না হলে সে পণ্যের ওয়ারেন্টি তারা তোমাকে দিবে না, তুমি বাকিতে নিয়ে যাবা, পরে এসে আবার সার্ভিসিং করে নিবা, তা তো না। ঠিক আছে? তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আচ্ছা ভাই। 2000, সরি 200 পণ্য, এক একটার মূল্য ছিল 4000 টাকা করে, আমরা 8 লাখ টাকা দিলাম। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, ওয়ারেন্টির ব্যয় দেখো বলা আছে, ওয়ারেন্টির ব্যয়ের বিষয়টা একটু খেয়াল করো। বলা হয়েছে অ্যাজুমিং কি এন্ড রিলেটেড ওয়ারেন্টি করে, অ্যাজুমিং দ্যাট অ্যাকুরাল মেথড ইউজ, ধরে নাও বকেয়া পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এখন খেয়াল করি যে বকেয়া পদ্ধতি ওয়ারেন্টির ক্ষেত্রে বলছে, বকেয়া পদ্ধতি কিসের ক্ষেত্রে বলছে, ওয়ারেন্টির ক্ষেত্রে। এখন ওয়ারেন্টি ক্ষেত্রে। ওয়ারেন্টির ক্ষেত্রে বকেয়া পদ্ধতি সাধারণত আমাদের বা ক্ষেত্রে থাকে না। তারপরে যদি কখনো বকেয়া পদ্ধতি বলে, দেখো আমরা যদি ক্যাশ পদ্ধতিতে এটা যাবে দিই, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, কখনো যদি হয় বকেয়া পদ্ধতি, তাহলে ক্যাশের পরিবর্তে মূলত ওয়ারেন্টি পেয়াবেল আসে। কি আসে? ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়েবেল। পেয়াবেল। এখন অঙ্কে একটা জিনিস সবসময় মনে রাখবা, যে অঙ্কের ক্ষেত্রে নগদ টাকা দেওয়া থাকবে, যে সব অঙ্কের ক্ষেত্রে ওয়ারেন্টির নগদ টাকা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে বকেয়া হওয়ার কোনো সুযোগ নাই। যেটায় নগদ টাকা দেওয়া থাকবে সেখানে বকেয়া হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। যেমন দেখো এখানে অ্যাকচুয়াল কস্ট উল্লেখ আছে, প্রকৃত ব্যয়টা অলরেডি 17,000 টাকা উল্লেখ আছে, তার মানে এটা তোমার তো অলরেডি ব্যয় হয়েছে, তোমার তো আর বকেয়া নেই আছে? না। না। তাই মনে রাখবে, অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকলে সেইটা যদি অঙ্কে অ্যাকুরাল মেথডও থাকে, কিন্তু আমাকে এক ওয়ারেন্টি নগদ পদ্ধতি করতে হবে। অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকলেও আমাকে কি করতে হবে, অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকলে নগদ। সবসময় কিসে করতে হবে, নগদ। নগদ। এই নোটটা তোমরা লিখে রাখতে পারো, যে ওয়ারেন্টির অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকলে সবসময় নগদ পদ্ধতিতে করতে হবে। কেউ যদি লিখতে চাও লিখতে পারো নোট দিয়ে। ওয়ারেন্টির অ্যাকচুয়াল কস্ট দেওয়া থাকলে। হ্যাঁ, অ্যাকচুয়াল কস্ট যদি দেওয়া থাকে তাহলে নগদ পদ্ধতিতে করতে হবে। আর প্রথম জাবেদায়ও তো ক্যাশ আনতেছি। হুম, ওটা তো বিক্রয়ের সাথে রিলেটেড, ওটা অন্য বিষয়। ও আচ্ছা। হয়েছে? হ্যাঁ। তাহলে আমার দ্বিতীয় যাবে যেটা, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, বোঝা গেছে? 17,000 টাকা, যেহেতু অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে, আছে। হ্যাঁ, দেওয়া আছে। ওকে, এবার আসো, দেখো ওই যে আমরা পড়ার সময় বলেছিলাম অ্যাভারেজে, ওই যে আমরা পড়ার সময় বলছিলাম না যে অ্যাভারেজ কস্ট দেওয়া আছে 330 টাকা। জি ভাই, দেওয়া আছে। এবার দেখো আমাদের একটা নিয়ম ছিল, যদি ওয়ারেন্টির পার্সেন্টেজ অ্যাভারেজ টাকা এস্টিমেটেড কথা বলা থাকে, এরকম একটা কথা বলা ছিল কিনা দেখো নিয়মে, ওয়ারেন্টি যখন আমি শিখাইছিলাম, ওয়ারেন্টি নিয়ম, পার্সেন্টেজ অ্যাভারেজ হুম। টাকা এস্টিমেটেড, এরকম একটা কথা বলা ছিল কিনা? জি ভাই, বলা ছিল। তাহলে যদি অ্যাভারেজ টাকা বলা থাকে, তার জন্য একটা যাবে দেওয়া হয়, সবসময় লেখা ছিল দেখো, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট ছিল। ওয়ারেন্টি। হ্যাঁ। তাই দেখো সেই যাবে যেটা দিচ্ছি আমরা, যে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট, এটা হচ্ছে অ্যাভারেজ টাকা দেওয়া থাকলে এই যাবে যেটা হয়। এখন এই জাবেদাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আনুমানিক দায়টাকে রেকর্ড করা। এই জাবেদাটা দেওয়ার উদ্দেশ্য কি, আনুমানিক আমার যে দায়টা ধরা ছিল সেটাকে কি করা, রেকর্ড করা। রেকর্ড কর। খেয়াল করো, তুমি বছরের শুরুতে আনুমানিক ধরে রাখছিলে এই পণ্যের উপর এতটুকু আমার ওয়ারেন্টি টাকা বাবদ ব্যয় হবে। এখন ওটা ধরে রাখছিলে, তারপরে যদি তুমি কাস্টমারকে সেবা দিয়ে দাও, তাহলে কি ওই সম্পূর্ণটাই দায় হবে? না, পরিশোধ হয়ে যাবে হ্যাঁ, দায় অর্ধেক। তো কিছুটা পরিশোধ হয়ে যাচ্ছে। সেম কথা এখানে, তুমি দেখো বছরের শুরুতে ধরেছিলা 200টা পণ্যের উপর 330 টাকা করে ওয়ারেন্টি দিবা, এটা তুমি আনুমানিক ধরছিলা। তাহলে দেখো এই যে প্রথমে তাই লিখছি 200 গুণ 330, যেটা তোমার ধরা ছিল,
দেখবা 200 গুণ 330 কত হয়? 6600 নাকি? দেখো তো, না 66000? 63,000। 66000, অর্থাৎ বছরে যখন তুমি বিক্রি করছিলা তুমি 66000 টাকা দায় ধরছিলা। বাট এখন তুমি অলরেডি পরিশোধ করে দিচ্ছ 70,000 টাকার দায়, তাহলে এখনো তোমার কাছে আনুমানিক দায় কত টাকা আছে? 49,000। বুঝতে পারছো? আচ্ছা ভাই, ওই অ্যাকচুয়াল কস্টটা দেওয়া আছে, তার মানে ওই অংশটা আমার পরিশোধ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়াল কস্ট দেওয়া মানে ওইটুকির কাজ তুমি যতটুকু ধরা ছিল তার মধ্যে থেকে ওইটুকু কাজ তুমি সেরে ফেলাইছো। আনুমানিক তোমার 66,000 টাকার হচ্ছে ধরা ছিল, সেখান থেকে অলরেডি 70,000 টাকার কাজ তুমি করে দিছো। তাহলে এখন তোমার কাছে আনুমানিক দায় হিসেবে আছে এখন 49,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ। বোঝা গেছে এটা? জি ভাই, বুঝছি। এবার দেখো, 1 নাম্বার তো করলাম, বি নাম্বারটা ক্লিয়ার একেবারে, বি নাম্বার সহজ, বুঝতে পারবে একেবারে, শুধু একটু বুঝতে হবে। এখানে দেখো তো, আমরা 3টা জাবেদা দিচ্ছি, এর মধ্যে নগদে কয়টা জাবেদা হয়েছে বলো তো? দুটো। 2টা। তো আমাকে দেখো রিকোয়ার্ড বি তো তাই বলছে, অন দ্য বেসিস অফ দ্য ডাটা অ্যাবভ, উপরের তথ্যগুলো থেকে প্রিপেয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিয়া অ্যাজুমিং দ্যাট ক্যাশ বেসিস মেথড ইউজ, ধরে নাও সব নগদ পদ্ধতি ব্যবহার করছে, উপরের তথ্যগুলোর মধ্যে থেকে সব নগদে হচ্ছে, কোনো বাকিতে এস্টিমেট আনুমানিক বকেয়া কিছুই নাই। তাহলে দুটো জিনিসই তো নগদে আছে আমাদের, নগদে বিক্রি করছি আর ওয়ারেন্টির 70,000 টাকা নগদে আমাদের কি হয়েছে, দায় পরিশোধ হচ্ছে। তাহলে এই দুইটাই কি নগদে আছে না? জি ভাই। তাহলে ওই দুইটাই কপি পেস্ট হয়ে বসে যাবে, একই লেখা, একই টাকা পয়সা, সবকিছু একই রকম। ও টাকাও একই হবে। সবকিছু একই, নগদে যা করছো উপরের তথ্যগুলো থেকে নগদে যা করছো তাই। ঠিক আছে? বোঝা গেছে এটা? জি ভাই। হ্যাঁ। ওকে। এবার একটা বাসায় কাজ দিচ্ছি অনলি, ছোট একটা, এই যে দেখো প্রবলেম B2, এটা আমি ছবি তুলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা দেখে নিও ছবি থেকে, যাদের বই আছে তাদের হচ্ছে আমি কোম্পানি নামটা বলে দিচ্ছি, ন্যাশনাল ফ্যান প্রোভাইডেড 2 ইয়ার ওয়ারেন্টি, এটা ওয়ারেন্টির অঙ্ক, ন্যাশনাল ফ্যান, খাতায় লিখে রাখো পরে খোঁজ করো। জি ওকে, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকে পর্যন্তই। জি ভাই, ভালো থাকেন। ভাই রেকর্ডটা দিন।